তাহলে আজকের এই রাতটাকেই আমাদের নতুন গল্পের শুরু হিসেবে লেখা যাক। ঠিক আছে, লেখা যাক, তবে আজ কিন্তু হার মানলে চলবে না। আরে দেখোই না আজ কি হয়, পুরো এশিয়া কাপ টিমের ব্যবস্থা করে ফেলবো। যা দুষ্টু। এবং অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শতাব্দীর সেরা কফি দ্য আফনানি মর্নিং ডিলাইট প্রস্তুত। এক কাপ তোমার, এক কাপ আমার। নাও। আমার পেটের সাথে তোমার এই অত্যাচার বন্ধ করবে আফনান? আর কত নাম দেবে তোমার এই অদ্ভুত সব আবিষ্কারের? রিদিতা বারান্দার সোফাটায় আদশা হয়ে একটা বই পড়ছিল। সে বই থেকে চোখ না সরিয়ে কথাটা বলল। তার বলার ভঙ্গিতে বিরক্তি থাকলেও ঠোঁটের কোণে একটা হালকা হাসিও ছিল, যা আফনান দেখতে পেল না। আবিষ্কারককে সম্মান করতে শেখো রিদিতা। সাধারণ মানুষ এটাকে শুধু কফি বলবে, কিন্তু একজন আর্টিস্টের চোখে এটা হলো তরল শিল্প। এর ঘ্রাণটা নিয়ে দেখো, শুধু ঘ্রাণটা নাও, মনে হবে যেন তুমি ইন্দোনেশিয়ার কোনো কফি বাগানে হেঁটে বেড়াচ্ছ আর পাশ দিয়ে একটা দারুচিনির আস্ত জঙ্গল চলে গেছে। আমার শুধু মনে হচ্ছে রান্নাঘরে কিছু একটা পুড়ে ছিল, আর তুমি সেটা ঢাকার জন্য এয়ার ফ্রেশনার স্প্রে করে দিয়েছো। তোমার বর্ণার সাথে বাস্তবতার কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। সমালোচনা শিল্পীর যাত্রার একটি অংশ। আমি এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি, কিন্তু তুমি এটা না খেয়ে পার পাবে না। আজ আমি এতে একটা গোপন উপাদান মিশিয়েছি। গোপন উপাদান? শেষবার যখন তুমি গোপন উপাদান মিশিয়েছিলে, আমার স্যুপ থেকে আদার রসের গন্ধ আসছিল। তোমার মনে আছে নিশ্চয়ই? ওটা ছিল একটা নিরীহ ভুল। আদা আর লেমন গ্রাস দেখতে প্রায় একই রকম, যে কারো ভুল হতে পারে, কিন্তু আজকেরটা ভিন্ন। আজকেরটা তোমার ব্রেইনের নিউরনগুলোকে এমনভাবে জাগিয়ে তুলবে যে অফিসের সবচেয়ে জটিল সমস্যাও তোমার কাছে পানির মতো সহজ মনে হবে। রিদিতা এবার বইটা বন্ধ করে সোজা হয়ে বসল। আফনানের দিকে তাকিয়ে তার বুড়ো দুটো সামান্য কুঁচকে গেল। আফনান, শোনো, আমার সকালের কফিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কোনো এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। আমার একটা পারফেক্ট ব্ল্যাক কফি চাই, যেমনটা আমি রোজ খাই। পারফেক্ট টেম্পারেচার, পারফেক্ট অ্যারামো, নো সুগার, নো মিল্ক, নো হোয়াট এভার। তোমার এই গোপন উপাদান। কিন্তু তুমি তো এটা টেস্টই করনি, কিভাবে বলছো যে এটা পারফেক্ট না? আচ্ছা, শুধু এক চুমুক, জাস্ট ওয়ান সিপ। যদি ভালো না লাগে, আমি নিজের হাতে তোমার জন্য তোমার ওই বোরিং ব্ল্যাক কফি বানিয়ে দেব, প্রমিস। আমার কফিকে বোরিং বলার সাহস তোমার কি করে হলো? ওই কফিটা আমার সারাদিনের কাজের এনার্জি দেয়। আর তোমার এই আফনালি ডিলাইট, এটা খেলে আমার সারাদিন ঘুম পাবে, নয়তো পেটে ব্যথা শুরু হবে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ওহ কাম অন রিদি, তুমি রিদিতা চৌধুরী, দেশের অন্যতম সেরা মার্কেটিং ফার্মের হেড। তুমি $1,000,000 ঝুঁকি নাও প্রতিদিন, আর আমার বানানো এক কাপ কফির ঝুঁকি নিতে পারছো না? এটা তো তোমার স্ট্যাটাসের সাথে একদমই যাচ্ছে না। ঠিক আছে, দাও। আফনানের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে বিজয়ীর ভঙ্গিতে মগটা এগিয়ে দিল। রিদিতা মগটা হাতে নিল, কিন্তু খাওয়ার আগে সে একজন দক্ষ গোয়েন্দার মতো করে কফিটা পরীক্ষা করতে শুরু করলো। গন্ধটা অন্যরকম, কফির চেয়ে এলাচের গন্ধ বেশি আসছে। আর এটা কি তেজপাতা? আফনান, তুমি কি কফির মধ্যে তেজপাতা দিয়েছো? আরে না, ওটা হলো বে লিফ ওয়েল। অ্যারোমা থেরাপির কাজ করে, তোমাকে রিল্যাক্স রাখতে সাহায্য করবে। তুমি অফিসের এত চাপ নাও, তাই ভাবলাম। বে লিফ অয়েল কফিতে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এটা খাচ্ছি না, অসম্ভব। রিদিতা মগটা ঠাস করে সামনে টি টেবিলে রেখে দিল। আফনানের মুখের সেই উজ্জ্বল হাসিটা নিভে যেতেই এক সেকেন্ডও সময় লাগলো না। কিন্তু তুমি তো কথা দিয়েছিলে এক চুমুক খাবে। আমি বলেছিলাম যদি ওটা কফি হয়, কিন্তু এটা তো মশলার স্যুপ। আমি দুঃখিত আফনান, আমি আমার সকালটা নষ্ট করতে পারবো না। রিদিতা উঠে দাঁড়ালো এবং রান্নাঘরের দিকে হাঁটা দিল। আফনান হতাশ হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল।
কয়েক মিনিট পরে রিদিতা নিজের বানানো পারফেক্ট এক মগ ব্ল্যাক কফি নিয়ে ফিরে এলো। নিজেরটা বানিয়ে নিলে? হাহ, আমার শিল্পকর্মের এমন অপমান। শিল্প নিজের জায়গায়, আর আমার সকালের কফি নিজের জায়গায়, দুটোকে মেশানো ঠিক নয়। রিদিতা আয়েশ করে কফিতে চুমুক দিল, তার মুখে একটা প্রশান্তির ছাপ। আপনার নিজের বানানো দুটো কফির মগ এক হাতে নিয়ে গোমরা মুখে বসে রইল। জানো রিদিতা, তোমার সবচেয়ে বড় সমস্যাটা কি? তুমি কোনো কিছুকে সুযোগই দিতে চাও না। সব কিছু তোমার কন্ট্রোলে থাকতে হবে, তোমার নিয়ম অনুযায়ী চলতে হবে। একটু অন্যরকম কিছু হলেই তুমি সেটাকে বাতিল করে দাও। আমি এটাকে কন্ট্রোল বলি না আফনান, আমি এটাকে বলি কোয়ালিটি কন্ট্রোল। আর আমার জীবনে বা আমার কোম্পানিতে কোয়ালিটির সাথে কোনো আপোষ চলে না, তুমি তো জানোই। হ্যাঁ, ভালো করেই জানি, বস বলে কথা। এখন তুমি বাড়ির বিষয়টা অফিসের সাথে মেলাচ্ছ, তাই না? এটা কিন্তু ঠিক না। আমি মেলাচ্ছি না, তুমি মেলাতে বাধ্য করছো। এখানেও তুমি আমার বস হওয়ার চেষ্টা করছো। আমি কি খাবো, কি পরবো, কিভাবে কফি বানাবো, সবকিছুতেই তোমার একটা মতামত থাকতেই হবে। আমি তোমার স্ত্রী আফনান, তোমার যত্ন নেওয়াটা আমার দায়িত্ব। তুমি যদি কফির নামে মশলার স্যুপ খাও, তাহলে আমাকে তো বলতেই হবে। যত্ন নাকি কর্তৃত্ব, কোনোটাই তোমার কাছে পরিষ্কার না রিদিতা। তুমি ভালোবাসার নামেও আসলে নিজের কন্ট্রোলটাকে প্রতিষ্ঠা করতে চাও। তুমি বিষয়টাকে বেশি গভীরে নিয়ে যাচ্ছ। এটা শুধু একটা কফি ছিল। না রিদিতা, এটা শুধু একটা কফি না, এটা হলো তোমার মানসিকতার প্রতিফলন। তুমি নতুন কিছু গ্রহণ করতে ভয় পাও, তুমি পরীক্ষাকে ভয় পাও, কারণ পরীক্ষায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর বস রিদিতা চৌধুরী তো ব্যর্থ হতে পারে না, তাই না? ব্যর্থতাকে আমি ভয় পাই না আফনান, আমি অপ্রয়োজনীয় ঝুঁকিকে এড়িয়ে চলি। আর তোমার এই কফিটা ছিল একটা অপ্রয়োজনীয় ঝুঁকি। তাই? আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ রইল। আপনার হঠাৎ করে সোজা হয়ে বসলো, তার চোখের ভাষা বদলে গেছে। সেখানে এখন তার অভিমান নেই, বরং একটা জেদ দেখা যাচ্ছে। কিসের চ্যালেঞ্জ? এই বাড়িতে তো তুমি তোমার ক্ষমতার জোরে জিতে গেলে, কিন্তু আমি তোমাকে তোমার নিজের জায়গায়, তোমার অফিসে সবার সামনে এমন কিছু একটা গ্রহণ করতে বাধ্য করব যা আমার তৈরি, আমার আইডিয়া, আমার কনসেপ্ট। আর তুমি সেটাকে বাতিল করতে পারবে না, বরং তুমি ওটার প্রশংসাই করবে। অফিসে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি ভুলে যাচ্ছ আফনান, এই অফিসের প্রতিটি সিদ্ধান্ত আমার অনুমোদন ছাড়া পাস হয় না। তোমার আইডিয়া যতই ভালো হোক, চূড়ান্ত সিদ্ধান্তটা আমারই থাকবে। দেখা যাবে, সিদ্ধান্ত তোমারই থাকবে, কিন্তু পরিস্থিতি এমন হবে যে তুমি আমার আইডিয়াটা গ্রহণ করতে বাধ্য হবে। যদি আমি জিতি, তাহলে আগামী 1 মাস বাড়িতে বা অফিসে কোনো বিষয়েই তুমি আমার উপর বসগিরি ফলাতে পারবে না। বেশ, খুব তো আত্মবিশ্বাস দেখছি। আর যদি তুমি হেরে যাও? যদি আমি হেরে যাই, তাহলে তাহলে আগামী 2 মাস অফিসের সব প্রেজেন্টেশনের স্লাইড আমি বানিয়ে দেব, এমনকি সবচেয়ে বিরক্তিকর ক্লায়েন্টের গুলাও। রীতি তার চোখ দুটো জ্বলে উঠল। এটা তার জন্য খুবই লোভনীয় একটা প্রস্তাব ছিল। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কিন্তু মনে রেখো আফনান, অফিসটা আমাদের শোবার ঘর নয়। ওখানে আবেগ বা সম্পর্কের কোনো জায়গা নেই। ওখানে শুধু মেধা আর যোগ্যতার বিচার হয়। সেটা তো সময় বলে দেবে মাই ডিয়ার বস। সময় আর আমার একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। আপনান উঠে দাঁড়ালো এবং তার সেই আপনারই মর্নিং ডিলাইট কফির মগটা হাতে তুলে একটা দীর্ঘ চুমুক দিল। তারপর এমনভাবে মুখটা বিকৃত করলো যা দেখে রীতি তার হাসি চেপে রাখা কঠিন হয়ে গেল। আপনান বুঝতে পারলো তার নিজের বানানো কফি আসলেই খাওয়ার যোগ্য ছিল না, কিন্তু চ্যালেঞ্জটা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। এক অদ্ভুত জেদ আর মিষ্টি প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে তাদের শুক্রবারের সকালটা এক নতুন দিকে মন নিল। ঢাকার বনানী এক বহুতল ভবনে 13 তলার ফ্ল্যাটের বেলকুনির এই লড়াই এখন অফিসে মিটিং রুমে পৌঁছানোর অপেক্ষায় রইল। এমন সময় আপনানের ফোনটা তার স্বরে বেজে উঠল। এই দেখো আম্মার ফোন। তোমার কথাই হয়তো জিজ্ঞেস করবে, কি বলবো? বলবো যে তোমার পুত্রবধূ
তার স্বামীকে সকাল সকাল মশলার স্যুপ খাইয়ে মারার চেষ্টা করছিল। ফোনটা ধরো আফনান। আর আমার নামে আজে বাজে কিছু বললে তোমার খবর আছে। আম্মা আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসেন, ভুলে যেও না। হ্যাঁ, সেটা তো ভালোবাসবেই, কারণ তার ছেলেটা তো একটা অবুঝ শিশু, যাকে কিনা তার স্ত্রী ঠিক মতো যত্নই করে না। আপনার হাসতে হাসতে ফোন রিসিভ করলো। সে স্পিকার অন করে দিল যাতে হৃদিতাও কথা শুনতে পায়। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? আব্বা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? হৃদিতা মা কই? সে ভালো আছে তো? হ্যাঁ আম্মা, আমরা দুজনই খুব ভালো আছি। ও আমার পাশেই বসে আছে। এই যে তোমার আদরের পুত্র বধূকে ফোন দিচ্ছি, কথা বলো। আপনার ফোনটা হৃদিতার দিকে এগিয়ে দিল। হৃদিতা ফোনটা হাতে নিয়ে মিষ্টি গলায় কথা বলা শুরু করলো। আসসালামু আলাইকুম আম্মা, আপনি কেমন আছেন? আব্বার শরীর ভালো? ভালো আছি মা, তোমার গলা শুনে আরো ভালো লাগলো। তোমরা দুজন ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? আপনার তো খালি বাইরের খাবার খায়, তুমি একটু খেয়াল রেখো মা ওর। আপনি একদম চিন্তা করবেন না আম্মা, আমি ওর দিকে পুরোপুরি খেয়াল রাখছি। আজ সকালেও নিজের হাতে ওর জন্য স্পেশাল কফি বানিয়ে দিয়েছি। হৃদিতা কথা বলার সময় আপনানের দিকে আর চোখে তাকালো। আপনার চোখ বড় বড় করে ইশারায় বোঝানোর চেষ্টা করলো। মিথ্যা কথা কেন বলছো? আমি তো জানি তুমি খেয়াল রাখবে। শোনো, একটা জরুরি কথা বলতে ফোন দিলাম। বাড়ির গাছের আম তো সব পেকে গেছে, ল্যাংড়া, হিমসাগর সব। আমি আজকেই তোমাদের জন্য এক ঝুড়ি পাঠিয়ে দিচ্ছি, বিকেলের মধ্যেই পেয়ে যাবে। আমের কথা শুনেই আপনানের চোখ দুটো চকচক করে উঠল। সে প্রায় লাফিয়ে উঠে ফোনটা হৃদিতার হাত থেকে প্রায় কেড়ে নিল। আম্মা, সত্যি বলছো? সব আম পাঠিয়ে দিচ্ছ? আহা, কতদিন পর বাড়ির গাছের আম খাবো। সব পাঠিয়ে দিও, একটাও যেন না থাকে। আরে পাগল ছেলে, সব পাঠালে আমরা কি খাবো? তোদের জন্যই তো বেশি করে দিচ্ছি, সাবধানে খাস। আর শোন, ঝুড়ির মধ্যে আমের নিচে একটা ছোট পুটলিতে আচার আছে, হৃদিতা মার জন্য, আমার হাতের বানানো। সত্যি আম্মা, আপনি আমার জন্য আচার পাঠিয়েছেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ পরে দিও, আগে ভাগের কথা হোক। আম্মা, তুমি কিন্তু আমগুলো সমান 2 ভাগে ভাগ করে দেবে, অর্ধেক আমার, অর্ধেক হৃদিতার। ও কিন্তু আবার আমার ভাগ থেকে চুরি করে খেয়ে ফেলে। কি? আমি চুরি করে খাই? তুমি তো গতবার আমার ভাগের হিমসাগরগুলো লুকিয়ে লুকিয়ে শেষ করেছিলে, আমি তো তোমাকে ধরতেই পারিনি। মিথ্যে কথা, ওগুলো পিঁপড়াই ধরেছিল, তাই আমি ওগুলো ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক তাই। আপনানের সাফাই শুনে হৃদিতা চোখ পাকিয়ে তাকালো। ফোনের ওপার থেকে তার শাশুড়ি হাসছিলেন। তোদের এই ঝগড়া আমি কোনো দিনও থামাতে পারলাম না। আচ্ছা, আমি এমন ভাবে পাঠাবো যেন তোদের কোনো ঝগড়া না হয়। এখন রাখি বাবা, ভালো থাকিস। আচ্ছা আম্মা, আব্বাকে সালাম দিও। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে দেওয়ার সাথে সাথেই আপনান আর হৃদিতার মধ্যে নতুন করে খুনসুটি শুরু হয়ে গেল। পিঁপড়ায় ধরেছিল, তাই না? তোমার মতো 2 পেয়ে পিঁপড়া থাকতে গাছের পিঁপড়ার আর দরকার হয় না। দেখো, ভালো কথা বলছি, আমের ভাগাভাগি নিয়ে কিন্তু কোনো চালাকি চলবে না। ল্যাংড়া আমগুলো সব আমার, ওগুলোতে তোমার কোনো অধিকার নেই। কেন? তোমার নামে কি দলিল করে দেওয়া হয়েছে নাকি? ল্যাংড়া আম আমার সব থেকে পছন্দের, ওগুলোর অর্ধেক আমি নেবই। দরকার হলে আমি অফিস থেকে ছুটি নিয়ে আম পাহারা দেব। অফিস থেকে ছুটি? বাহ, দারুণ আইডিয়া। তাহলে তো তোমার বসগিরিটাও বন্ধ থাকবে। তাহলে তো আমি চাইবই তুমি ছুটি নাও, কিন্তু আমের ভাগ তুমি পাবে না। আমের ভাগও আমি নেব, আর তোমার অফিসের চ্যালেঞ্জও আমি জিতবো। তুমি শুধু দেখতে থাকো আফনান, তোমার ওই ব্রিলিয়ান্ট আইডিয়া কিভাবে আমি বাতিল করি। আমিও সেটা দেখবো হৃদিতা চৌধুরী, কিন্তু তার আগে আমের ঝুড়িটা আসুক, তারপর দেখা যাবে কার ভাগে কয়টা আম থাকে আর কার ভাগে শুধু আমের আটি। দেখা যাবে। এখন সরো তো, আমার বই পড়তে অসুবিধা হচ্ছে। বই তো পরেও পড়া যাবে,
চলো না, বরং ইউটিউবে দেখি কিভাবে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানানো যায়। তোমার ভাগের কাঁচা ল্যাংড়া আমগুলো কিন্তু ওভাবেই সৎকার করা হবে। আমার আগে যদি তুমি হাত দিয়েছো আফনান, তাহলে তোমার ওই আফনালি ডিলাইট কফি আমি জোর করে তোমাকেই খাওয়াবো। এই মিষ্টি হুমকি আর পাল্টা হুমকির মধ্যে তাদের সকালটা আবার আগের মতো হালকা হয়ে গেল। একটু আগের কফির তিক্ততা এখন আমের মিষ্টির কল্পনায় হারিয়ে গেছে। তাদের সম্পর্কটাই এমন ঝগড়া দিয়ে শুরু হলেও শেষে গিয়ে একরাশ ভালোবাসা খুনসুটিতেই শেষ হয়। এখন শুধু বিকাল হওয়ার অপেক্ষা আর একঝুড়ি আম নিয়ে নতুন করে শুরু হওয়া আরেকটা মিষ্টি লড়াইয়ের অপেক্ষা। সেই শুক্রবারের বিকেলটা ছিল সত্যি আম্ময়। বনানীর ফ্ল্যাটের কলিং বেল যখন বেজে উঠল, আফনান আর রিদিতা প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলেছিল। বিশাল এক পেতের ঝুড়ি নিয়ে ডেলিভারি ম্যান দাঁড়িয়েছিল, আর তার গা থেকে বের হওয়া কাঁচা পাকা আমের তীব্র ঘ্রাণে পুরো করিডর মম করছিল। অবশেষে আমার রাজ্যের ধন সম্পদ এসে গেছে। রিদিতা, তুমি কিন্তু ঝুড়ি থেকে এক হাত দূরে থাকবে। প্রথমে আমি আমার ভাগের শ্রেষ্ঠ ল্যাংড়াগুলো আলাদা করব। স্বপ্ন দেখা ভালো আফনান, কিন্তু দিবা স্বপ্ন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঝুড়িটা বসার ঘরে আনো, তারপর সবার সামনে সমান ভাগে ভাগ হবে। শেষ পর্যন্ত তাই হয়েছিল। বসার ঘরের মেঝেতে ঝুড়ি উপর করে আম ঢাল হলো। তারপর শুরু হলো তাদের মিষ্টি লড়াই। কোনটা বেশি পাকা, কোনটা রং সুন্দর, কোনটা বেশি মিষ্টি হবে, এইসব নিয়ে তাদের খুনসুটি দেখতে দেখতেই সন্ধ্যা নেমেছিল। শেষমেশ রিদিতা তার বুদ্ধিমত্তা দিয়ে আর আফনান তার ছেলে মানুষই দাবি দিয়ে প্রায় সমান সমান ভাগই আম ভাগ করে নিয়েছিল। তবে আফনানের মনের মধ্যে একটা আফসোস ছিল, সবচেয়ে বড় আর সুন্দর হিমসাগরটা রিদিতার ভাগে পড়েছিল। মনে রেখো, ওই হিমসাগরটা কিন্তু আমার দুর্বলতার সুযোগ দিয়ে তুমি দখল করেছো। এর প্রতিশোধ আমি নেবই। নিও, তোমার প্রতিশোধ দেখার অপেক্ষায় রইলাম। সেই অপেক্ষার অবসান ঘটল ঠিক 3 দিন পর, সোমবারের দুপুরে। রিদিতা চৌধুরীর মার্কেটিং ফার্ম ক্রিয়েটিভ ক্যানভাস এর কনফারেন্স রুমে তখন যেন তৃতীয় বিশ্বযুদ্ধের পরের নিস্তব্ধতা বিরাজ করছে। জুনিয়র এক্সিকিউটিভ মিজান বলে, ম্যাডাম, ক্লায়েন্ট আমাদের নতুন কনসেপ্টটা পছন্দ করেছে, কিন্তু তারা বাজেটের ব্যাপারে এখনো একমত হতে পারছে না। তাদের একমত হতে হবে না মিজান, তাদের বোঝাতে হবে যে সেরা কোয়ালিটির জন্য সেরা বাজেটই প্রয়োজন। আমাদের আইডিয়া যদি ইউনিক হয় তাহলে টাকা কোনো সমস্যাই না। আফনান, তোমার কি মনে হয়? আমার মনে হয় বাজেট নিয়ে আর চাপ দেওয়াটা ঠিক হবে না। ক্লায়েন্ট অলরেডি তাদের সর্বোচ্চ সীমার কথা জানিয়েছে। আমরা বরং আমাদের প্রোডাকশন কস্ট কিভাবে কমানো যায় সেটা নিয়ে ভাবতে পারি। কোয়ালিটির সাথে আপোষ না করেও এটা করা সম্ভব। যেমন আমরা থাইল্যান্ডের বদলে বালি থেকে আমাদের মডেলদের আনতে পারি। এতে খরচ প্রায় 20% কমে যাবে। আর থামো, আমি কোয়ালিটি নিয়ে কোনো কথা শুনতে চাই না। থাইল্যান্ডের মডেলদের যে এক্সপ্রেশন সেটা বালির মডেলরা দিতে পারবে না। বাজেট নিয়ে আমি আবার কথা বলবো। মিটিং শেষ, সবাই যার যার ডেস্কে যান। রিদিতার এক কথায় মিটিং শেষ হয়ে গেল। সবাই ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো, 2-3 জন ছাড়া। আফনানের মুখের উপর তার আইডিয়াটা বাতিল করে দেওয়াই তার আত্মসম্মানে আবার লাগলো। তার মনে পড়ে গেল সেই শুক্রবার সকালে চ্যালেঞ্জের কথা। বাহ, কি দারুণভাবে আমার আইডিয়াটা সবার সামনে উড়িয়ে দিলে। মনে হচ্ছিল যেন আমি কোনো ইন্টার্ন যে প্রথম দিন অফিসে জয়েন করেছে। রুমটা খালি হয়ে যাওয়ার পর আফনান নিচু গলায় রিদিতাকে বলল, অফিসে তুমি আমার টিম মেম্বার আফনান। তোমার আইডিয়া ভালো না লাগলে সেটা বলার অধিকার আমার আছে। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছুই নেই। ব্যক্তিগতভাবে নেব না? তুমি তো আমাকে কথাই শেষ করতে দিলে না। আমার কাছে আরো 2টো অপশন ছিল খরচ কমানোর। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এখন আমার মাথা ধরেছে, আমার একটা স্ট্রং ব্ল্যাক কফি লাগবে। রিদিতা কপালে হাত দিয়ে চেয়ারে হেলান দিল। আফনানের চোখে মুখে হঠাৎ একটা দুষ্টু বুদ্ধির ঝিলিক খেলে গেল।
এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। অবশ্যই মাই ডিয়ার বস, আপনার জন্য কফি তো বানাতেই হবে। আপনারা সবাই অনেক খেটেছেন। আজ সবার কফি আমার পক্ষ থেকে, দ্য আফনানি রিফ্রেশার। আপনার কথাটা এমনভাবে ঘোষণা করলো যেন সে কোনো পুরস্কার বিতরণ করছে। রিদিতার কিছু বলার আগে সে দ্রুত কনফারেন্স রুম থেকে বেরিয়ে অফিসে প্যান্ট্রির দিকে চলে গেল। আফনানি রিফ্রেশার নামটা শুনেই আমার ভয় লাগছে। না জানি এবার আরো নতুন কি করে বসে আমার রোমান্টিক হাজবেন্ডটা। রিদিতা আপন মনে কথাটা বলল। তার মনে পড়ল সেই সকালের মর্নিং ডিলাইট এর কথা, কিন্তু সবার সামনে আপনানের এই উৎসাহকে সে আর বাধা দিতে চাইল না। মিনিট 10 পর আপনান একটা ট্রেতে করে ধোয়া ওঠা কফির মগ নিয়ে প্রবেশ করলো। পুরো অফিসে কফির একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। গ্রাফিক ডিজাইনার সানিয়া বলল, ওয়াও আফনাব ভাই, কি দারুণ গন্ধ! দেখেই তো অর্ধেক ক্লান্তি দূর হয়ে গেল। আরে এ তো সবে শুরু, এটা খেলে বাকি ক্লান্তিও রকেটের গতিতে পালাবে। আপনান সবার ডেস্কে ডেস্কে গিয়ে কফি দিচ্ছিল। মিজান, সানিয়া, অফিসের পিয়ন, রফিক ভাই কেউই বাদ গেল না। সবে এক চুমুক দিয়ে প্রশংসায় পঞ্চমুখ। অসাধারণ আফনান ভাই, এটা তো যে কোনো কফি শপকে হার মানিয়ে দিবে। ধন্যবাদ মিজান, শিল্পীর কদর গুণীজনরাই বোঝে। আপনার হাসি মুখে সবার প্রশংসা গ্রহণ করছিল। ততক্ষণে রিদিতা তার কেবিনে চলে গেছে। অবশেষে সে সবচেয়ে সুন্দর দেখতে মগটা নিয়ে রিদিতার কেবিনের দিকে এগিয়ে গেল। তার হৃৎপিণ্ডটা সামান্য দ্রুত গতিতে চলছিল। সে দরজায় নক করলো। ভেতরে আসো। ম্যাডাম, আপনার স্পেশাল কফি। বসের জন্য তো সবকিছু স্পেশাল হওয়া চাই। দেখতে তো বেশ ভালোই লাগছে, গন্ধটাও সুন্দর। আজ তাহলে তোমার গোপন উপাদানটা কি? আশা করি তেজপাতা নয়। না ম্যাডাম, আজ এতে আছে শুধু আমার আন্তরিকতা আর আপনার প্রতি আমার সম্মান। তোমার মতলব আমার খুব একটা ভালো লাগছে না আফনান। তুমি এত সহজে হার মানার পাত্র নও। কি যে বলেন না ম্যাডাম, আমি তো আপনার একজন সামান্য কর্মচারী মাত্র। আপনার সেবা করাই তো আমার ধর্ম। রিদিতা সন্ধিয়ান চোখে আপনানের দিকে একবার তাকালো, তারপর কফির মগটা হাতে তুলে নিল। সে সাবধানে একটা চুমুক দিল। প্রথম মুহূর্তে তার কোনো প্রতিক্রিয়া হলো না। কফির স্বাদটা সত্যি অসাধারণ ছিল। রিচ, ক্রিমি আর দারুচিনির হালকা মিষ্টি একটা ভাব। এটা ঠিক। এটা তো আসলেই খুব ভালো হয়েছে আফনান, আমি অবাক হলাম। ধন্যবাদ ম্যাডাম, আপনার ভালো লেগেছে জেনে আমার জীবন ধন্য হলো। আপনানের মুখে বিজয়ীর হাসি। রিদিতা দ্বিতীয় এবং একটু বড় একটা চুমুক দিল। আর ঠিক তখনই বিস্ফোরণটা ঘটলো। প্রথমে তার মনে হলো গলায় কিছু একটা আটকে গেছে। তারপর মনে হলো হাজারটা সুই একসাথে তার জিবার গলায় ফুটে গেল। কফির স্বাদের নিচ থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তীব্র ঝাল। নাগামরিচের সেই ভয়ঙ্কর ঝাল, যা কয়েক ফোঁটায় যথেষ্ট একটা মানুষকে অস্থির করে দেওয়ার জন্য। আফনান, রিদিতার মুখ লাল হয়ে গেছে। তার চোখ দিয়ে পানি চলে এসেছে। সে কথা বলতে পারছে না। সে বসের ভাবমূর্তি ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ঝালের তীব্রতা তার সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। কি হলো ম্যাডাম, কফিটা কি বেশি গরম নাকি বেশি ভালো লেগে গেছে বলে কথা বলতে পারছেন না? তুমি এতে কি মিশিয়েছো? রিদিতা কোনো মতে ভাঙ্গা ভাঙ্গা গলায় জিজ্ঞেস করলো। সে ডেস্কের উপর থাকা পানির বোতলটা খোলার চেষ্টা করছে, কিন্তু তার হাত কাঁপছে। কেন ম্যাডাম, আমার সেই গোপন উপাদান বলেছিলাম না, এটা আপনার ব্রেইনের নিউরনগুলোকে জাগিয়ে তুলবে। দেখুন কেমন ঝিমঝিম করছে সব। আপনার উঠে দাঁড়ালো এবং রিদিতার ডেস্কের দিকে এগিয়ে গেল। সে পানির বোতলটা খুলে একটা গ্লাসে পানি ঢেলে রিদিতার দিকে এগিয়ে দিল। নিন ম্যাডাম, পানি খান। বেশি ঝাল লাগলে একটু চিনিও খেতে পারেন। প্রতিশোধ জিনিসটা মাঝে মাঝে একটু ঝালই হয়, জানেন তো। তোমার সাহস হয় কি করে? রিদিতা পানিটা এক নিঃশ্বাসে শেষ করে ফেল, কিন্তু ঝাল কমার কোনো লক্ষণ নেই। কেবিনের ভিতর তখন একটা থমথমে পরিস্থিতি। ঝালের তীব্রতায় রিদিতার কান্ধে গরম ভাব বের হওয়ার জোগাড়। আর আপনার তার সামনে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসার সর্বোচ্চ চেষ্টা দমন করে রেখেছে।
তুমি একটা আস্ত শয়তান আফনান। এটা কোনো প্রতিশোধ হলো? এটা তো সরকারি শারীরিক নির্যাতন। আরে আরে, নির্যাতন কেন বলছো? আমি তো শুধু তোমার স্বাদে একটু নতুনত্ব আনতে চেয়েছিলাম। তুমি তো বলেছিলে তুমি নতুন কিছু গ্রহণ করতে পারো না, তাই ভাবলাম এমনভাবে নতুন কিছু দেই যাতে তুমি গ্রহণ করতে বাধ্য হও। এটা তো সরাসরি শারীরিক নির্যাতন। বাধ্য? আমি তোমাকে আজ অফিস থেকে বরখাস্ত করব। না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্স? সামান্য নাগা মরিচের জন্য? রিদিতা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো? আর বরখাস্তের কথা বলছো? তুমি তোমার কোম্পানির সেরা মার্কেটিং স্ট্র্যাটেজিস্টকে হারাতে চাও শুধু এইটুকু ঝালের জন্য? তোমার বিজনেসের এত বড় ক্ষতি তুমি হতে দেবে? আমার আমার মুখ পুড়ে যাচ্ছে আফনান, প্লিজ কিছু একটা করো। কি করব? তোমার পারফেক্ট ব্ল্যাক কফি বানিয়ে আনবো। ওটা খেলে কিন্তু ঝাল আরো বাড়বে। তাহলে তুমিই বলো কি করতে হবে, প্লিজ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি আসছি। তুমি কোথাও যেও না। মানে তুমি তো যেতেও পারবে না। আপনার দ্রুত কেবিন থেকে বেরিয়ে প্যান্ট্রির দিকে দৌড় দিল। এদিকে রিদিতা তার চেয়ারে ছটফট করছিল। সে তার বসের ভাবমূর্তি ধরে রাখার জন্য কেবিনের দরজাটা ভেতর থেকে লক করে দেওয়ার কথা ভাবলো, কিন্তু তার আগে বাইরে থেকে সানিয়ার গলা শোনা গেল। ম্যাডাম, ভেতরে আসবো? কোনো মতে নিজেকে সামলে, না সানিয়া, এখন না, আমি একটু ব্যস্ত আছি। আমার সাথে আধা ঘন্টা কেউ দেখা করবে না। কিন্তু ম্যাডাম, ক্লায়েন্টের ফোন এসেছিল। আমি বলেছি না, এখন না। রিদিতার ধমক শুনে সানিয়া সম্ভবত ভয় পেয়ে চলে গেল। রিদিতা দ্রুত টিস্যু দিয়ে চোখ মুখ মুছল। কাচের দেওয়ালে নিজের লাল হয়ে যাওয়া চেহারা দেখে তার নিজেরই অবাক লাগলো। ক্রিয়েটিভ ক্যানভাস এর অপ্রতিরোধ বস আজ সামান্য মরিচের কাছে এতটা অসহায়। তার নিজের উপরই প্রচন্ড রাগ হচ্ছিল। কোথায় গেল এই লোকটা? আমাকে এই অবস্থায় ফেলে রেখে কি পালিয়ে গেল নাকি? সে প্রায় কাঁদো কাঁদো হয়ে ভাবছিল। রিদিতার মনে হলো সে সবার সামনে এই বিধ্বস্ত চেহারা নিয়ে থাকতে পারবে না, তার একটু একা থাকা দরকার। সে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ালো এবং কেবিনের গোপন দরজা দিয়ে অফিসের রুপটপের দিকে চলে গেল। সেই সুউচ্চ বিল্ডিং এর রুপটপটা ছিল রিদিতার ব্যক্তিগত আশ্রয়। যখনই তার খুব বেশি চাপ মনে হতো বা কোনো বড় সিদ্ধান্ত নিতে হতো, সে এখানে এসে দাঁড়াতো। খোলা আকাশ আর হুহু বাতাস তার মনকে শান্ত করত, কিন্তু আজ বাতাসও তার মুখের জ্বালা কমাতে পারছিল না। আমি ওকে ছাড়বো না। ওর ভাগের সবগুলো ন্যাংরা আম আমি আচার বানিয়ে ফেলবো। আর প্লে স্টেশনটা আমি বিক্রি করে দেব। সে রেলিং ধরে দাঁড়িয়ে রাগে ফুঁসছিল, চোখ দিয়ে তখন আর শুধু ঝালের জন্য নেই, অপমান আর অসহায়ত্বের পানি পড়ছিল। ঠিক তখনই তার পেছনে পায়ের শব্দ হলো। আমার প্লে স্টেশন বিক্রি করার আগে এটা একটু খেয়ে দেখো, আশা করি কাজে দেবে। রিদিতা ঘুরে তাকালো। আপনানের হাতে একটা ছোট্ট বাতি, তাতে ধপধপে সাদা দই আর উপরে হালকা চিনি ছিটানো। আপনানের মুখে এখন আর সেই দুষ্ট হাসিটা নেই, বরং সেখানে ছিল একরাশ চিন্তা আর মমতা। যাব, আগে এটা খাও প্লিজ রিদি। আমি বুঝতে পারিনি এতটা লেগে যাবে। আমি ভেবেছিলাম তুমি হয়তো একটু কাশবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছি। আমার এখন কিছুই লাগবে না, তুমি এখান থেকে যাও। তোমার একটু মানে হলো পারমাণবিক বোমা বিস্ফোরণ, তাই না? তোমার আন্দাজ কোনোদিনও ঠিক হয় না, না কফির ক্ষেত্রে না ঝালের ক্ষেত্রে। আমি দুঃখিত। আচ্ছা, আমি কান ধরছি, এবার অন্তত একটু খেয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। আপনান সত্যি সত্যি কান ধরল। তার এমন ছেলে মানুষই কাণ্ড দেখে এই অবস্থাতেও রিদিতার হাসি পেয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমার হাত কাঁপছে, আমি ধরতে পারবো না। তাহলে আমি খাইয়ে দিচ্ছি। রিদিতা কিছু বলার আগে আপনান চামচে করে একটু দই তুলে রিদিতার মুখের সামনে ধরল। রিদিতা কয়েক মুহূর্ত ইতস্তত করল, তারপর ছোট বাচ্চার মতো মুখ খুলো। ঠান্ডা মিষ্টি দইটা মুখে যাওয়ার সাথে সাথে রিদিতার মনে হলো যেন কেউ আগুন নেভানোর জন্য পানি ঢেলে দিয়েছে। সে চোখ বন্ধ করে ফেল। কেমন লাগছে এখন? আরেকটু খাও। আপনান আবার দই এগিয়ে দিল। রিদিতা চুপচাপ খেয়ে নিল। আপনান পরম মমতায় চামচের পর চামচ
দই খাইয়ে দিতে লাগলো। বিকেলের নরম আলো তাদের মুখে এসে পড়েছে। হু হু বাতাসে রিদিতার চুল উড়ছিল। আপনার এক হাত দিয়ে আলতো করে তার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিল। চোখ দিয়ে এখনো পানি পড়ছে? এটা ঝালের জন্য না, তাহলে? এটা রাগের জন্য আর অপমানের জন্য। তুমি সবার সামনে আমাকে চ্যালেঞ্জে হারিয়ে দিলে আফনান। আমি তোমাকে হারাতে চাইনি রিদি। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে মাঝে মাঝে অপরিকল্পিত বা নতুন কিছু সুন্দর হতে পারে। যদিও আমার পদ্ধতিটা হয়তো একটু বেশি ঝাল ছিল। আমি হেরে গেছি, তাই না? না, আমরা জিতে গেছি। মানে হলো, আজ তুমি তোমার বসের খোলসটা থেকে বেরিয়ে এসেছো। আজ তুমি আর রিদিতা চৌধুরী দা বস নও। তুমি শুধু আমার রিদিতা, যে সামান্য ঝাল লাগলেই বাচ্চাদের মতো কাঁদে। আপনান কথাটা বলে হাসলো। রিদিতা কিছু না বলে আপনানের বুকে মাথা রাখলো। আপনানও তাকে আলতো করে জড়িয়ে ধরলো। আমার খুব কষ্ট হচ্ছিল আফনান, যখন আমি কথা বলতে পারছিলাম না আর তুমি মজা করছিলে। আমি জানি, আর আমারও খুব কষ্ট হচ্ছিল তোমাকে ওই অবস্থায় দেখে। কিন্তু আমি চেয়েছিলাম তোমার অহংকারের দেয়ালটা ভাঙতে। তুমি অফিসের চাপে নিজেকে এতটাই কঠিন বানিয়ে ফেলেছো যে আমি আমার সেই পুরনো হাসি খুশি হৃদিতাকে প্রায় হারাতেই বসেছিলাম। আমি কি সত্যিই এতটা বদলে গেছি? না, তুমি একটু বদলাওনি। তুমি শুধু তোমার আসল রূপটাকে একটা কঠিন আবরণের নিচে লুকিয়ে রেখেছিলে। আজকে নাগা মরিচ সেই আবরণটাকে জ্বালিয়ে দিয়েছে। এরপর যদি তুমি আমার কফিতে কিছু মিশিয়েছো তাহলে আমি সত্যি সত্যিই তোমার প্লে স্টেশনটা ভেঙে ফেলবো। আর মেশাবো না, প্রমিস। তবে তোমার চ্যালেঞ্জে হেরে যাওয়ার শাস্তিটা কি হবে সেটা কিন্তু আমি ভুলিনি। আগামী 1 মাস নো বসগিরি, মনে আছে তো? মনে আছে, কিন্তু অফিসের ভেতর আমি এখনো তোমার বস। সেটা তো শুধু অফিসের ভেতরে, তাই না? অফিসের বাইরে মানে এই রুফটপে বা আমাদের বাড়িতে, সেখানে তুমি কি? সেখানে আমি শুধুই তোমার, তোমার হৃদি, তোমার প্রিয়তমা আর তোমার রোমান্টিক ঝগড়াটে বউ। এই ছোট্ট একটা আত্মসমর্পণ তাদের সম্পর্কের সমস্ত জটিলতা, অফিসের ক্ষমতার দ্বন্দ্ব আর অহংকারের লড়াইকে এক মুহূর্তে ধুয়ে মুছে দিল। আপনার রিদিতার কপালে আলতো করে চুমু খেলো। এখন মুখের ভিতরে ঝাল তো কমে গেছে। হুম। তাহলে এখন তো ঠোঁটের ঝালও কমতে হবে, তাই না? কিভাবে? দেখো কিভাবে। এরপর আর কি, যা হওয়ার তাই হলো। আপনার তার 2 হাত রিদিতার 2 কানের কাছে নিয়ে রিদিতাকে হালকা টান দিয়ে আপনানের ঠোঁট রিদিতার ঠোঁটে ছুঁয়ে দিল। এরপর দীর্ঘ 5 মিনিট হলো তাদের 4 ঠোঁটে তৃতীয় বিশ্বযুদ্ধ। ঝাল লাগার এই ঘটনাটি হয়তো শুরু হয়েছিল একটা প্রতিশোধ হিসাবে, কিন্তু শেষ হলো এক অসাধারণ মিষ্টি ভালোবাসার মুহূর্তে, যেখানে ক্ষমতা নয়, প্রেমী শেষ পর্যন্ত জয়ী হলো। বিকেলের পর রাত তখন প্রায় 9টা। অফিসের প্রায় সবাই চলে গেছে, শুধু আপনার অপেক্ষা করছিল রিদিতার জন্য। রিদিতা যখন তার ব্যাগ গুছিয়ে টেবিল থেকে বেরিয়ে এলো, আপনার দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ালো। সব কাজ শেষ নাকি আরো কিছুক্ষণ থেকে কোম্পানির ভাগ্য বদলানোর প্ল্যান আছে? আজকের মতো যথেষ্ট হয়েছে। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। চলো বাড়ি যাই। তোমার মুখটা এখনো কেমন ফোলা ফোলা লাগছে। ঝালটা কি এখনো আছে? ঝাল নেই, কিন্তু জ্বালাটা আছে, আর সেটার জন্য তুমিই দায়ী। আমি বাড়ি গিয়ে তোমার ভাগের সবগুলো আম ফ্রিজের ডিপে রেখে দেব, যাতে ওগুলো পাথর হয়ে যায়। বাহ, দারুণ প্ল্যান। তাহলে তো ওগুলো দিয়ে আইসক্রিম বানিয়ে খাওয়া যাবে। আমার আইসক্রিম খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমার শুধু ঘুমাতে ইচ্ছে করছে। চলো। তার লিফটে করে বেসমেন্টে নেমে এলো, যেখানে তাদের গাড়ি পার্ক করা ছিল। আপনার ড্রাইভিং সিটে বসলো আর রিদিতা তার পাশের সিটে। গাড়িটা গুলশানে ব্যস্ত রাস্তা ছেড়ে বনানীর দিকে চলতে শুরু করলো। আজকের মিটিং এর পর ক্লায়েন্টদের সাথে আর কথা হয়েছে? তোমার আইডিয়ার জন্য ধন্যবাদ। চলো তোমাকে আজ আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ হয়েছিল, মিজান ফোন করেছিল, ওরা আমাদের বাজেটেই রাজি হয়েছে। কিভাবে? আমি তো ভেবেছিলাম ওরা কিছুতেই রাজি হবে না। হয়েছে কারণ আমি ওদেরকে তোমার অগোচরে আমার সেই বালির মডেলদের আইডিয়াটা একটু ঘুরিয়ে বলেছি। ওরা আইডিয়াটা পছন্দ করেছে, বলেছে এতে নতুনত্ব আছে আর খরচও কম। তুমি আমার সিদ্ধান্ত অমান্য করে ক্লায়েন্টদের সাথে কথা বলেছো? অমান্য করিনি, আমি শুধু একটা বিকল্প প্রস্তাব দিয়েছি।
সিদ্ধান্ত নেয়ার ভার তো তাদের উপরই ছেড়ে দিয়েছিলাম, আর দেখো কাজে দিয়েছে। মাঝে মাঝে বসের চেয়ে জুনিয়রদের কথাও শুনতে হয় জানো। তুমি নিজেকে জুনিয়র ভাবো নাকি? অফিসে তো বটেই, কিন্তু মাঝে মাঝে এই জুনিয়ররাই কিন্তু কঠিন ম্যাচ জিতিয়ে দেয়। ঠিক যেমন আজ আমি তোমাকে কফির ম্যাচে হারিয়ে দিলাম। চুপ করো, ওই প্রসঙ্গ আর তুলবে না। আমার এখনো মুখে ঝাল লাগছে। তাহলে কি গাড়ি থামিয়ে দেব? গাড়ি থামাবে কেন? আর একটু ঠোঁট মশলা দেওয়ার জন্য, তাহলে পুরোপুরি ঝালটা কমে যাবে। না না, ওটারও আর দরকার নেই। বিকেলে যা পাগলামি শুরু করেছিলে, এখনো আমার ঠোঁট ব্যথা করছে। ওসব কথা হাত তুলবে না। আচ্ছা বাবা, তুলবো না, কিন্তু তুমি তো হেরে যাওয়াটা মেনে নিয়েছো তাই না? মানে আগামী 1 মাস বাড়িতে কোনো বসগিরি চলবে না? হ্যাঁ, মেনে নিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে তুমি যা খুশি তাই করবে। আর আমরা বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে কেন যাচ্ছি? এটা তো 300 ফিটের রাস্তা। রীতিতা এতক্ষণে খেয়াল করলো যে আপনার গাড়িটা তাদের পরিচিত রাস্তা ছেড়ে পূর্বাঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। রাতের ঢাকার নিয়ন আলো পেছনে ফেলে তারা এক অন্ধকার খোলা রাস্তার দিকে এগিয়ে চলছে। একটু অন্যরকম বাতাস খেতে যাচ্ছি। তোমার বস ব্রেইনটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার। সারাদিন তো শুধু ক্লায়েন্ট, বাজেট আর ডেডলাইন নিয়ে থাকো। আমার এসব ভালো লাগছে না আফনান। আমার বাড়ি যেতে হবে, কাল সকালে আবার মিটিং আছে। কালকের মিটিং কাল দেখা যাবে। আজ শুধু এই রাতটা আমাদের। কোনো বস নেই, কোনো কর্মচারী নেই, শুধু তুমি আর আমি। সমস্যা আছে? আপনার এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতটা রীতিতার দিকে বাড়িয়ে দিল। রীতিতা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার মন বলছিল আপত্তি করতে, কিন্তু রুফটপের সেই মুহূর্তটার পর তার ভেতরকার কঠিন দেওয়ালটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল। সে কোনো কথা না বলে আলতো করে আপনানের হাতটা ধরল। এই তো আমার লক্ষ্মী বউ। মাঝে মাঝে কথা না শুনলে যে কি ভালো লাগে সেটা তুমি বুঝবে না। আমি কিন্তু শুধু তোমার কথা ভেবেই রাজি হলাম, কারণ আমি জানি তুমি যদি এখন বাড়ি ফিরে যাও তাহলে সারা রাত খিটখিট করবে আর বলবে যে আমি তোমার জীবনটাকে রোবটের মতো বানিয়ে ফেলেছি। বাহ, আমার মনের কথাগুলো তাহলে তুমি পড়তে পারো? তাহলে তো ভালোই। তাহলে এটাও নিশ্চয়ই পড়তে পারছো যে আমার এখন রাস্তার পাশের কোনো টং দোকান থেকে গরম গরম 1 কাপ চা খেতে ইচ্ছে করছে। চা? এই সময়ে? ওসব অস্বাস্থ্যকর খাবার তুমি খাবে না। উফ, আবার সেই বসগিরি। চুক্তি কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে রীতিতা, মনে আছে তো? 1 মাস। রীতিতা কিছু বলতে কেউ থেমে গেল। তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু চা খাওয়ার পর যদি তোমার পেট ব্যথা করে তাহলে আমি কিন্তু কোনো দায়িত্ব নেব না। সোজা আম্মাকে ফোন করে বলে দেব। সব সময় খালি আম্মুর ভয় দেখানো কেন? দায়িত্ব নেবে না জানি, তুমি তো শুধু আমার হার্টের দায়িত্বটা নিয়েই কুল পাচ্ছ না। পেটের দায়িত্ব আর কি নেবে? আপনানের এমন রোমান্টিক কথায় রীতিতার গাল দুটো সামান্য লাল হয়ে গেল। সে জানালা দিয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে রইল। গাড়িটা তখন সাই সাই করে ফাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে। শহরের কোলাহল অনেক পেছনে, এখানে শুধু হেডলাইটের আলোয় আলোকিত রাস্তা আর দুপাশের অন্ধকার। এই নিস্তব্ধতা আর আপনানের উপস্থিতি রীতিতার ভেতরটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিচ্ছিল, যা সে তার বসের চেয়ারে বসে কখনো পায়নি। সে বুঝতে পারছিল এই অনির্ধারিত ড্রাইভটা হয়তো তার সত্যি খুব দরকার ছিল। 300 ফিটে সেই নির্জন রাস্তায় আপনানের গাড়িটা যেন বাতাসের সাথে কথা বলছিল। রীতিতার সব আপত্তি, সব নিয়ম কানুন শহরের কোলাহলের মতোই পেছনে মিলিয়ে গেছে। আপনানের বাড়ানো হাতটা সে তখনও ধরে রেখেছিল। রাস্তার ধারের একটা ছোট্ট টং দোকানের সামনে আপনার গাড়ি থামালো। 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক ম্যাডাম। আপনার কর্মচারী আপনার জন্য স্পেশাল মালাই চা নিয়ে আসছে। আমার জন্য আনতে হবে না, আমি ওসব খাই না, তুমি যাও। আচ্ছা, আনছি না, কিন্তু যদি আমার চায়ের কাপ থেকে দারুণ একটা গন্ধ বের হয় আর সেটা দেখে যদি তোমার খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমি 1 ফোঁটাও দেব না। আপনার দুষ্টামি করে চোখ টিপে গাড়ি থেকে নেমে গেল। রীতিতা গাড়ির ভেতরে একা বসে রইল।
কাজটা নামিয়ে দিতেই ঝিঝি পোকার ডাক আর ভেজা মাটির সোদা গন্ধ নাকে এসে লাগলো। এই পরিবেশটা তার এতটাই অচেনা, এতটাই শান্ত যে মুহূর্তের জন্য তার মনে হলো সে অন্য কোনো জগতে চলে এসেছে। তার $1,000,000 প্রজেক্ট, ক্লায়েন্টের ডেডলাইন, অফিসের পলিটিক্স, সবকিছু কেমন যেন অর্থহীন মনে হতে লাগলো। আপনার দুটো ধোয়া ওঠা মাটির কাপ হাতে নিয়ে ফিরে এলো। একটা নিজের জন্য, আরেকটা রীতিতার দিকে না তাকিয়ে ড্যাশবোর্ডের ওপর রাখলো। এটা তোমার জন্য না, এটা আমি রেখেছি, যদি আমারটা ঠান্ডা হয়ে যায় তাহলে আমি নিজেই খাবো। মিথ্যা কথা বলার একটা সীমা থাকে আফনান। ধন্যবাদ। হৃদিতা আলতো করে চায়ের কাপটা তুলে নিল। গরম কাপের উষ্ণতা তার হাতে লাগতেই কেমন একটা ভালো লাগার অনুভূতি হলো। সে সাবধানে এক চুমুক দিল। ঘন দুধ আর এলাচের মিষ্টি গন্ধ মেশানো চাটা তার অমৃতের মতো লাগলো। কেমন হয়েছে আমার চয়েস? তোমার ওই দামি কফি শপের চেয়ে 1000 গুণ ভালো, তাই না? মন্দ না, কিন্তু অভ্যাস করে ফেলো। রোজ রোজ এসব খাওয়া চলবে না। আচ্ছা বস, আপনার হুকুম শিরোধার্য। তারা চুপচাপ চা শেষ করলো। আপনার আবার গাড়িটা স্টার্ট দিল, কিন্তু এবার আর গাড়িটা আগের মতো মসৃণ ভাবে চলল না। দু একবার ঝাঁকুনি দিয়ে কেমন একটা গঙ্গানির মতো শব্দ করে থেমে গেল। কি হলো আবার? এই জাপানিজ গাড়িগুলোর এটাই সমস্যা, ভাব আর দেমাগ দুটোই বেশি। কি হয়েছে আফনান? গাড়ি বন্ধ হয়ে গেল কেন? বুঝতে পারছি না, দাঁড়াও দেখছি। আপনার বেশ কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ির ইঞ্জিন থেকে কোনো সারা শব্দ এলো না। ঠিক তখনই যেন তাদের দুর্ভাগ্যকে আরো বাড়িয়ে তোলার জন্য আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামলো। মুহূর্তের মধ্যে চারপাশটা ধোয়ার মতো হয়ে গেল। গাড়ির ছাদে ঝমঝম বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অসাধারণ, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এখন আমরা এখানে সারা রাত বসে থাকবো, তাই তো? তোমার এই অ্যাডভেঞ্চারের শখের জন্য। আরে এত চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। আপনার ছাতা মাথায় দিয়ে গাড়ি থেকে নামলো। সে হেডলাইট জ্বালিয়ে ইঞ্জিনের বনেট খুলে চেক করতে লাগলো। রীতিতা গাড়ি ভেতর থেকে দেখছিল মুষলধারায় বৃষ্টিতে আপনার প্রায় পুরোটাই ভিজে গেছে। কয়েক মিনিট পর সে হাল ছেড়ে দিয়ে আবার গাড়িতে ফিরে এলো। কিছুই বুঝতে পারছি না, মেকানিক ছাড়া এটা ঠিক হবে না। তাহলে এখন? এখানে তো নেটওয়ার্কও নেই যে কাউকে ফোন করব। তাহলে আর কি করার? সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টিটা একটু কমলে হয়তো কোনো সাহায্য পাওয়া যেতে পারে। সকাল? আমার কালকে বোর্ড মিটিং আছে আফনান, সবকিছু শেষ হয়ে যাবে। একটা মিটিং এর জন্য সবকিছু শেষ হয়ে যাবে? রিদিতা, তুমি কি ভুলে গেছো এই কোম্পানির মালিক তুমি? তুমি না গেলে মিটিং শুরুই হবে না। এত চাপ নিও না, যা হওয়ার সেটা তো হবেই। তার চেয়ে বরং এই মুহূর্তটাকে উপভোগ করো। আপনার তার ভেজা শার্টটা নিংড়ে সোজা হয়ে বসলো। মিষ্টির ছাপটায় তার চুলগুলো কপালে লেপটে আছে। রীতিতা তার দিকে তাকিয়ে রইল। এই প্রতিকূল অবস্থাতেও লোকটার মুখে কোনো চিন্তার ছাপ নেই। কি দেখছো অমন করে? আমার এই ভেজা বিধ্বস্ত চেহারার প্রেমে পড়ে গেলে নাকি? চুপ করো, তোমার জন্যই আজ এই অবস্থা। আচ্ছা, আমার জন্যই। কিন্তু ভাবো তো, শেষ কবে আমরা এইভাবে একসাথে কোনো কাজ ছাড়া, কোনো কল ছাড়া, কোনো ফোন কল ছাড়া, কোনো টেনশন ছাড়া শুধু দুজন দুজনের সাথে ছিলাম? আপনার এই প্রশ্নটা রীতিতার বুকের গভীরে গিয়ে আঘাত করলো। তার হঠাৎ করে মনে পড়ল, না, শেষ কবে এমন হয়েছিল। এই নিস্তব্ধতাটা কেমন অদ্ভুত সুন্দর, তাই না? শুধু বৃষ্টির শব্দ। আচ্ছা, এই নিস্তব্ধতা ভাঙার জন্য কিছু করা যাক। আপনার গাড়ির মিউজিক সিস্টেমটা অন করলো। পেন ড্রাইভ থেকে একটা পুরনো প্লেলিস্ট সিলেক্ট করলো সে। প্রথম যে গানটা বেজে উঠল সেটা ছিল হাবিবের দিন গেল। এই সুরটা শোনার সাথে সাথে তার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। তার মনে হলো সেই টাইম মেশিনে চড়ে 7 বছর পেছনে ফিরে গেছে। সেই সময় যখন সে বস তার চৌধুরী ছিল না, শুধু ছিল আপনাদের ভালোবাসার রীতি। এই প্লাস্টিকটা চিনতে পারছো? আমাদের ভার্সিটির শেষ দিনগুলোতে এই গানগুলোই তো আমাদের সঙ্গী ছিল। মনে আছে টিএসসির সামনে বসে ঘন্টার পর ঘন্টা আমরা এই গানগুলো শুনতাম, আর তুমি আমার কাঁধে মাথা রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখতে। তার চোখ দুটো ছলছল করে উঠল। প্রতিটি গান, প্রতিটি সুর তাকে তাদের সম্পর্কের সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছিল।
সেই প্রথম দেখা, প্রথম রিকশায় ঘোরা, একসাথে বৃষ্টিতে ভেজা, সবকিছু যেন চোখের সামনে ভাসছিল। এই এই প্লে লিস্টটা, আমরা আমরা কোথায় হারিয়ে গেলাম আফনান? আমি আমি কেন এমন হয়ে গেলাম? আমরা কোথাও হারাইনি দিদি, শুধু পথটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু গন্তব্য তো একই আছে। না আফনান, আমি বদলে গেছি। আমি এতটাই বদলে গেছি যে আমি ভুলেই গিয়েছিলাম এই গানগুলো আমার কতটা প্রিয় ছিল। আমি ভুলেই গেছিলাম তোমার সাথে বৃষ্টিতে ভিজতে আমার কতটা ভালো লাগতো। আজ অফিসের ওই রুফটপে দাঁড়ানোর আগ পর্যন্ত আমি ভুলেই গিয়েছিলাম যে তোমার বুকে মাথা রাখলে আমার সব টেনশন দূর হয়ে যায়। রীতিতা আর নিজেকে ধরে রাখতে পারল না, সে অঝরে কাঁদতে শুরু করলো। তার কান্নার মধ্যে ছিল শুধু বছর চাপ নয়, ছিল ভালোবাসার মানুষটাকে সময় দিতে না পারার যন্ত্রণা, ছিল নিজেকে হারিয়ে ফেলার এক গভীর কষ্ট। আমার দম বন্ধ হয়ে আসে আফনান। এই বসের মুখোশটা পরতে পরতে আমি আমার আসলকেই ভুলে গেছি। আমার ভয় হয় একদিন তুমিও হয়তো আমাকে আর চিনতে পারবে না। তুমি হয়তো আমার এই কঠিন রূপটা দেখতে দেখতে আমার ভেতরের মানুষটাকেই ভুলে যাবে। কখনোই না। আপনার দিদি তার মুখটা দুহাতে তুলে ধরল, সে আলতো করে তার চোখের পানি মুছে দিল। আমি তোমাকে তোমার চেয়েও বেশি চিনি দিদিতা। তোমার এই বসের মুখোশটা তো শুধু বাইরের পৃথিবীর জন্য, আমার জন্য তো তুমি সব সময় আমার সেই পুরনো হৃদিতা, যে সামান্য কারণে অভিমান করে, যে আমার বানানো বাজে কফি খেয়েও হাসে, যে আমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। বস তো শুধু অফিসের জন্য, আমার জন্য তুমি সব সময় আমার ভালোবাসা। আপনানের কথাগুলো হৃদিতার হৃদয় সবচেয়ে গভীর জায়গায় গিয়ে পৌঁছালো। সে আর কোনো কথা না বলে আপনানের কাঁধে মাথা রাখলো। আপনান তাকে আলতো করে জড়িয়ে ধরলো। গাড়ির ভেতরে তখন বেজে চলেছে তাদের প্রিয় সব পুরনো গান, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বিন্দু বিন্দু জল জমে ভেতরের উষ্ণতাকে যেন আরো বাড়িয়ে তুলেছে। আমার খুব ইচ্ছে করছে এখন এই বৃষ্টিতে ভিজতে। তোমার ইচ্ছে আর আমি পূরণ করব না তা কি হয়? কিন্তু কালকে বোর্ড মিটিং এর কি হবে? তোমার তো আবার ঠান্ডা লেগে যেতে পারে বস। লাগুক ঠান্ডা, একটা মিটিং আমার জীবনের চেয়ে বড় নয়, আর আমার জীবন তো তুমি। এই ছোট্ট স্বীকারোক্তিটুকুই যথেষ্ট ছিল। আপনার আর এক মুহূর্ত দেরি করলো না, সে গাড়ির দরজা খুলে দিল। দুজন একসাথে গাড়ি থেকে নেমে এলো মুষলধারার বৃষ্টির মধ্যে। নির্জন রাস্তায় গাড়ির হেডলাইটের আলোয় তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে ভিজতে লাগলো। অফিসের ক্ষমতা, চ্যালেঞ্জ, প্রতিশোধ, সবকিছু সেই রাতের বৃষ্টিতে ধুয়ে মুছে গেল। টিকে রইল শুধু দুটো মানুষের নিখাত ভালোবাসা, যা সময়ের স্রোতে হারিয়ে গেল, আজ আবার তার পুরনো ঠিকানা খুঁজে পেয়েছে। সেই রাতের বৃষ্টির পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। আমার আর হৃদিতার সম্পর্কের বরফটা অনেকটাই গলে গেছে। অফিসে হৃদিতা এখনো বস, কিন্তু তার কর্তৃত্বে এখন আর সেই আগের মতো শীতল কাঠিন্য নেই। আর বাড়িতে আমার নো বসগিরি চুক্তি বেশ ভালোভাবেই কার্যকর আছে। আমাদের খুনসুটি, আমের ভাগ নিয়ে ঝগড়া, আর একসাথে রাতের বেলা লং ড্রাইভে সব কিছুই ফিরে এসেছে। কিন্তু আজ এই মুহূর্তে ক্রিয়েটিভ ক্যানভাসের কনফারেন্স রুমে যে ঝড় উঠতে চলেছে, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কনফারেন্স রুমের বিশাল ওভাল টেবিলের এক প্রান্তে বসে আছেন রহমান গ্রুপ এর চেয়ারম্যান জনাব বশির রহমান এবং তার ছেলে আইমান রহমান। তারা ক্রিয়েটিভ ক্যানভাসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সম্মানিত ক্লায়েন্ট। টেবিলের অন্য প্রান্তে রিদিতা, তার পাশে আপনান এবং তাদের টিমের অন্য সদস্যরা, মিজান ও সানিয়া। সবার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। বশির রহমান বলেন, রিদিতা, তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন। তার হাত ধরেই তোমাদের এই কোম্পানির জন্ম। আজ এত বছর পরও আমরা তোমাদের সাথেই আছি, কারণ আমরা তোমাদের কোয়ালিটির উপর বিশ্বাস রাখি। আজকের এই প্রেজেন্টেশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আমাদের হতাশ করবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আঙ্কেল। আমরা গত 3 মাস ধরে এই প্রজেক্টের উপর কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টা তদারকি করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ আপনারা এমন কিছু দেখবেন যা এর আগে বাংলাদেশের কোনো বিজ্ঞাপন সংস্থা করে দেখাতে পারেনি। রিদিতার গলা স্বরে ছিল অগাধ আত্মবিশ্বাস। সে তার ল্যাপটপের দিকে তাকালো। তার তৈরি করা হাইটেক
হলোগ্রাফিক প্রেজেন্টেশনটা ছিল তার তুরুপের তাস। সে জানত এই প্রেজেন্টেশন শুরু হওয়ার পর রহমান গ্রুপের মুক্ত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে আমরা কি শুরু করতে পারি? রিদিতা আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় সম্মতি জানালো। আমি মৃদু হেসে তাকে বেস্ট অফ লাক জানালাম। রিদিতা রিমোটের বোতাম টিপলো, কনফারেন্স রুমের সব আলো দপ করে নিভে গেল আর বিশাল প্রজেকশন স্ক্রিনে ফুটে উঠল রহমান গ্রুপের লোগো, যা 3D অ্যানিমেশনে ঘুরছিল। আবহ সঙ্গীতে একটা গম্ভীর সুর বেজে উঠল। আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ তাদের জন্যই যারা স্বপ্ন দেখে, আর রহমান গ্রুপ শুধু স্বপ্ন দেখেই না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আর তাই আপনাদের নতুন আবাসন প্রকল্প স্বপ্ননগরের জন্য আমাদের ট্যাগলাইন হলো কল্পনার ঠিকানা এখন বাস্তবে। স্ক্রিনে একটা অসাধারণ সুন্দর শহরের হলোগ্রাফিক ছবি ফুটে উঠল। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। রিদিতা তার প্রেজেন্টেশনের গভীরে প্রবেশ করতে শুরু করলো। সে একের পর এক মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল ক্যাম্পেইনের পরিকল্পনা, টার্গেট অডিয়েন্স সবকিছু নিখুঁতভাবে ব্যাখ্যা করছিল। তার আত্মবিশ্বাস তখন চূড়ায়। এবং আপনাদের সবচেয়ে বড় চমক হলো আমরা এই ক্যাম্পেইনের জন্য কোনো সেলিব্রিটি ব্যবহার করব না। আমাদের মডেল হবে এই দেশেরই সাধারণ কিছু মানুষ যারা নিজেদের স্বপ্নে বাড়ি খুঁজে পেয়েছে। আমরা তাদের বাস্তব গল্পগুলো তুলে ধরব। রিদিতার কথা শেষ হওয়ার আগেই ঘটল সেই বিপর্যয়। হঠাৎ করেই কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই কনফারেন্স রুমের পর্দা, এসি, ল্যাপটপ সব কিছু একসাথে বন্ধ হয়ে গেল। রুমটা ডুবে গেল এক ভয়ঙ্কর অপ্রত্যাশিত অন্ধকারে। কি হলো, পাওয়ার চলে গেল নাকি? মনে তো হচ্ছে তাই। জেনারেটর কই? বাইরে থেকে ছুটে এলো অফিসের ম্যানেজার। ম্যানেজারের কথাগুলো যেন একটা হাতুড়ির মতো রিদিতার মাথায় আঘাত করলো। 2-3 ঘন্টা, তার মানে তার স্বপ্নে প্রেজেন্টেশনটা, তার 3 মাসের পরিশ্রম সবকিছু শেষ। আইমান রহমান বলে, শান্ত হও আয়মান, এটা একটা দুর্ঘটনা, হতেই পারে। আমি অত্যন্ত দুঃখিত আঙ্কেল। আমি সত্যিই বুঝতে পারছি না এটা কিভাবে হলো। রিদিতা জীবনে প্রথমবারের মতো অনুভব করলো তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার সেই অগাধ আত্মবিশ্বাস, তার সেই বসের ভাবমূর্তি সবকিছু যেন এই অন্ধকারের সাথে মিলিয়ে গেছে। সে চেয়ারে বসে পড়ল, সম্পূর্ণ অসহায়, সম্পূর্ণ অন্ধ। তার মনে হচ্ছিল সে যেন অতল এক গর্তে পড়ে আছে। আইমান রহমান বলে, ক্লায়েন্টদের মধ্যে তখন বিরক্তির গুঞ্জন শুরু হয়ে গেছে। এমন থমথমে বিব্রতকর পরিস্থিতিতে তখন রিদিতা প্রায় হাল ছেড়ে দিয়েছে। তখন অন্ধকারের এক কোণ থেকে একটা শান্ত দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। আপনার তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিজের মুখের উপর ধরেছিল। সেই আপচে আলোয় তার মুখটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সবার দৃষ্টি মুহূর্তেই তার দিকে ঘুরে গেল। আলো নিভে গেছে বলে কি স্বপ্ন দেখাও থেমে যাবে জনাব? আমার বস মিস রিদিতা চৌধুরী আপনাদেরকে স্বপ্ননগরের কথা বলছিলেন সাধারণ মানুষের গল্পের কথা। আচ্ছা, গল্প শোনার জন্য তো আলোর প্রয়োজন হয় না, তাই না? প্রয়োজন হয় শুধু কান আর একটা খোলা মনের। রিদিতা অবাক হয়ে আপনানের দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি পাগল হয়ে গেছে? এই পরিস্থিতিতে সে কি করতে চাইছে? আইডিয়া যদি শক্তিশালী হয় তবে তার জন্য স্ক্রিন বা প্রজেক্টরের প্রয়োজন হয় না জনাব রহমান। আইডিয়ার আলো জ্বলে মানুষের মনের ভেতরে। আপনার পকেট থেকে একটা লাইটার বের করলো। সে হেঁটে গেল কনফারেন্স রুমের এক কোণায়, যেখানে ডেকোরেশনের জন্য কয়েকটা বড় বড় মোমবাতি রাখা ছিল। সে একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যে এই রুমটা মোমবাতির স্নিগ্ধ নরম আলোয় ভরে গেল। সেই আলোয় সবার মুখ দেখা যাচ্ছিল, কিন্তু পরিবেশটা হয়ে উঠেছিল অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ব্যক্তিগত। আপনারা কিছু মনে না করলে প্রেজেন্টেশনের বাকি অংশটা আমি শেষ করতে চাই, কোনো স্ক্রিন ছাড়া, কোনো স্লাইড ছাড়া, শুধু কথা আর কল্পনা দিয়ে। বেশ বেশ ইন্টারেস্টিং, শোনা যাক তোমার পরিকল্পনা। ঢাকার এক কোনায় এক স্কুল শিক্ষক বাস করতেন যার নাম ছিল করিম সাহেব। সারা জীবন তিনি অন্যের ছেলেমেয়েদের পড়িয়ে মানুষ করেছেন, কিন্তু তার নিজের একটাই স্বপ্ন ছিল, তার ছোট্ট মেয়েটাকে নিয়ে তিনি নিজের একটা বাড়ির বারান্দায় বসে বৃষ্টি দেখবেন। কিন্তু
এই শহরে একটা নিজের বাড়ি কেনা তার কাছে ছিল আকাশসম কল্পনা। একদিন তিনি স্বপ্ননগরের বিজ্ঞাপন দেখলেন। তিনি ভাবলেন এও হয়তো আরেকটা মিথ্যা প্রতিশ্রুতি, কিন্তু তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি একবারের জন্য রিস্ক নিলেন। আপনার তার অসাধারণ বাচনভঙ্গি দিয়ে একটার পর একটা গল্প বলতে লাগলো। সে কোনো মার্কেটিং জার্গন ব্যবহার করলো না, কোনো কঠিন শব্দ বলল না। সে শুধু মানুষের আবেগকে স্পর্শ করলো। তার কথাই ফুটে উঠেছিল একজন সদ্য বিবাহিত দম্পতির প্রথম সংসার পাতার স্বপ্ন। একজন মায়ের তার সন্তানের জন্য একটু খেলার জায়গার আকুতি। মোমবাতি কাপা কাপা আলোয় তার মুখটা দেখাচ্ছিল কোনো দক্ষ গল্পকারের মতো। ক্লায়েন্টরা যারা কিছুক্ষণ আগেও বিরক্ত হয়েছিল তারা এখন মন্ত্রমুগ্ধের মতো শুনছে। আইমান রহমানের মুখের কঠোর ভাবটাও বদলে গিয়ে সেখানে ফুটে উঠেছে একরাশ মুগ্ধতা। আর তাই স্বপ্ননগর শুধু ইট সিমেন্টের একটা প্রজেক্ট নয় জনাব রায়হান, এটা হলো করিম সাহেবের মতো হাজারো মানুষের বিশ্বাস আর ভালোবাসার ঠিকানা। আমাদের ক্যাম্পেইন কোনো বাড়ি বিক্রি করবে না। আমাদের ক্যাম্পেইন মানুষের মনে সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনবে যে স্বপ্ন দেখলে তা পূরণও হয়। অসাধারণ। আমি আমার 40 বছরের ব্যবসায়িক জীবনে বহু প্রেজেন্টেশন দেখেছি, কিন্তু আজকের মতো এমন আন্তরিক, এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু আমি দেখিনি। তোমার নাম কি বাবা? আমার নাম আফনান, আর আমি এই কোম্পানির জুনিয়র স্ট্র্যাটেজিস্ট। না, তুমি শুধু স্ট্র্যাটেজিস্ট নও, তুমি একজন ভিশনারি। রিদিদা, তুমি খুব ভাগ্যবান এমন একজন টিম মেম্বার পেয়ে। আমরা এই প্রজেক্টটা তোমাদেরই দিচ্ছি এবং আমাদের বাজেট নিয়ে আর কোনো দ্বিমত নেই। তোমরা যেভাবে ভালো মনে করো সেভাবেই কাজটা করো। রিদিতা তখন ঘোষের মধ্যে, সে কোনো কথা বলতে পারছিল না। সে শুধু কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকিয়েছিল। সে আজ খুব স্পষ্টভাবে বুঝতে পারছিল তার ক্ষমতা, তার প্রযুক্তি, তার আত্মবিশ্বাস সবকিছুই বাহ্যিক। তার আসল শক্তি, তার আসল আশ্রয় হলো এই মানুষটা, যে তার সবচেয়ে দুর্বল মুহূর্তেও তার হাতটা শক্ত করে ধরে রাখে এবং অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আজ রিদিতার সব অহংকার, সব আত্মগরিমা এই মোমবাতির আলোর মতোই গলে গলে নিঃশেষ হয়ে গেল। কনফারেন্স রুমে সেই জাদুকরী মুহূর্তটার পর ক্রিয়েটিভ ক্যানভাসের অফিসে যেন উৎসব নেমে এসেছিল। পাওয়ার ফিরে আসার পর সবাই যখন জানতে পারলো যে রহমান গ্রুপের প্রজেক্টটা তারা পেয়ে গেছে, তখন পুরো অফিস আপনানের প্রশংসায় ফেটে পড়ল। মিজান, সানিয়া থেকে শুরু করে রফিক ভাই পর্যন্ত সবাই আপনানকে ঘিরে ধরেছিল। আফনান ভাই, আপনি তো আজ হিরো। কি বলেন ভাই, ওই অন্ধকারে আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম। সত্যি আফনাব ভাই, মনে হচ্ছিল যেন কোনো সিনেমা দেখছি। ম্যাডাম, আপনি কিন্তু আফনাব ভাইকে স্পেশালি বোনাস দিতে ভুলবেন না। বোনাস? ও তো আজ পুরো কোম্পানির মালিকানার দাবিদার, তাই না আফনান? প্রীতিতা গর্বিত চোখে আপনানের দিকে তাকিয়ে কথাটা বলল। তার চোখে ছিল অগাধ মুগ্ধতা আর সম্মান, কিন্তু সে লক্ষ্য করল সবার এত প্রশংসার মাঝেও আপনানের মুখে সে চিরচেনা দুষ্টু হাসিটা নেই। সে হাসছে, কিন্তু তার হাসিটা কেমন যেন নিষ্প্রভ। তার চোখ দুটো কি যেন খুঁজে বেড়াচ্ছে। আরে না না, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। যা করেছি দলের জন্যই করেছি। চলো, আজ সবার ট্রিট আমার পক্ষ থেকে। অফিসের পর সবাই একসাথে ডিনার করব। আপনানের সেই ঘোষণায় সবাই আবার আনন্দে চিৎকার করে উঠল। শুধু রীতি তার মনটা খচখচ করতে লাগলো। আপনানের এই মনমরা ভাবটা তার চোখ এড়ালো না। সে ভাবল হয়তো সারাদিনের চাপে ক্লান্ত, তাই এমন লাগছে। রাতে ডিনার শেষে বাড়ি ফিরতে তাদের প্রায় 11টা বেজে গেল। গাড়িতেই আপনার অস্বাভাবিক রকমে চুপচাপ ছিল। বাড়িতে ঢুকে রিদিতা ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফিরে এসে দেখল আপনার বারান্দায় একা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আফনান, তোমার কি শরীর খারাপ লাগছে? আজ সারাদিনে তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে? না, কিছু না, এমনি সারাদিন অনেক ধকল গেল তো, তাই হয়তো একটু টায়ার্ড লাগছে। শুধু টায়ার্ড নাকি অন্য কিছু? আমি তোমাকে চিনি আফনান, কিছু একটা তো হয়েছে, আমাকে বলো। বললাম তো কিছু হয়নি, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমার একটু একা থাকতে ইচ্ছা করছে। আপনানের এমন শীতল উত্তরে রীতি তার মনটা খারাপ হয়ে গেল। সে আর কিছু না বলে শোবার ঘরের দিকে পা বাড়ালো, কিন্তু তার মন মানছিল না। সে আনমনে বসার ঘরের দেওয়ালে টাঙ্গানো ক্যালেন্ডারের দিকে তাকালো। তারিখটা ছিল 20 সেপ্টেম্বর।
তারিখটা দেখার সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সেপ্টেম্বর 20, আজ আফনানের জন্মদিন। আমি কিভাবে ভুলে গেলাম? আমার অহংকার, আমার কাজ, আমার ডেডলাইন আমাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিনটাই ভুলে গেছি। রিদিতার চোখে পানি চলে এলো। তার মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যায়। সে দৌড়ে বারান্দায় গেল। আপনার তখনও আকাশের দিকে তাকিয়েছিল। আফনান, আমি সরি। কোনো ব্যাপার না রিদিতা, আমি জানি তুমি অনেক ব্যস্ত ছিলে অফিসের এত বড় একটা প্রজেক্ট। চুপ করো, একদম চুপ করো। কোনো অজুহাত দেবে না। আমি একটা জঘন্য মানুষ আফনান। আমি একটা স্বার্থপর স্ত্রী। আমি কিভাবে তোমার জন্মদিনটা ভুলে গেলাম? কিভাবে? রিদিতা কান্নায় ভেঙে পড়ল। সে আপনানের পেছনে দাঁড়িয়ে তার শার্ট খামচে ধরল। রিদি প্লিজ কেঁদো না, আমি তো কিছুই বলিনি। তোমার কিচ্ছু বলতে হবে না। আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হয়েছে। আমি তোমার কাছে সারাদিন একটু স্পেশাল ফিল করাতে পারিনি। উল্টো আমি তোমার কাছ থেকে সব আলো কেড়ে নিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আফনান, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এবার কান্না থামাবে? তোমার জন্য একটা জিনিস আছে। আপনার এবার রিদিতার দিকে ঘুরলো। সে আলতো করে রিদিতার চোখের পানি মুছে দিয়ে হাতটা ধরলো। আমি জানতাম তুমি ভুলে যাবে, তাই সারপ্রাইজটা আমি তোমার জন্য প্ল্যান করে রেখেছি। আমার জন্য? কিন্তু জন্মদিন তো তোমার। আমার জন্মদিন তো তখন স্পেশাল হবে যখন আমার ভালোবাসার মানুষটা খুশি থাকবে। এসো আমার সাথে। আপনার রিদিতার হাত ধরে তাকে তাদের শোবার ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজাটা বন্ধ ছিল। আপনার দরজাটা খুলতে রিদিতা বিস্ময়ে হতবাক হয়ে গেল। পুরো ঘরটা অন্ধকার, কিন্তু ঘরের সিলিং জুড়ে জ্বলজ্বল করছে শত শত ছোট ছোট তারা। না, এগুলো সত্যিকারের তারা নয়। আপনার শত শত রঙিন কাগজ কেটে তারার মতো আকৃতি দিয়েছে এবং সেগুলোকে সিলিং থেকে পাতলা সুতোই ঝুলিয়ে দিয়েছে। ডিম লাইটের আবছা আলোয় মনে হচ্ছিল যেন তারা এক টুকরো রাতের আকাশকে তাদের শোবার ঘরে নিয়ে এসেছে। এটা আমাদের আকাশ রিদি, আমাদের ভালোবাসার আকাশ। প্রত্যেকটা তারায় আমাদের একটা করে সুন্দর স্মৃতি লেখা আছে। আপনার একটা ঝুলন্ত তারা হাতে নিয়ে রীতি তার সামনে ধরল। তাতে লেখা, প্রথম দেখা টিএসসির সিঁড়ি, তোমার নীল শাড়ি আর আমার বোকা বনে যাওয়া। সে আরেকটা তারা ধরল। আমাদের প্রথম রিক্সা ভ্রমণ আর সেই ঝুম বৃষ্টি। আরেকটাতে লেখা, তোমার হাতের বানানো প্রথম পায়েস, যেটা খেতে লবণের মতো লাগছিল। রীতিতা একটা একটা করে তারা পড়ছিল আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। কিন্তু এ পানি কষ্টে নয়, এ ছিল পরম পাওয়া আর ভালোবাসার। আপনার তাদের সম্পর্কের এত ছোট ছোট মুহূর্তগুলোকে মনে রেখেছে, যা সে নিজে হয়তো ভুলে গিয়েছিল। এটা কি আফনান? তুমি এত কিছু করেছো আফনান? কখন করলে এসব? গত 2 রাত জেগে আমি চেয়েছিলাম তুমি যখন তোমার কাজের পৃথিবী থেকে ক্লান্ত হয়ে ফিরবে, তখন যেন আমাদের এই ছোট্ট পৃথিবীতে এসে শান্তি পাও। আমি চেয়েছিলাম তোমাকে মনে করিয়ে দিতে যে অফিসের ওই বড় চেয়ারটার চেয়েও আমাদের এই ভালোবাসার আকাশটা অনেক বড়, অনেক সুন্দর। রীতিতা তার নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে আপনানকে জড়িয়ে ধরল। সে আপনানের বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমি আর কখনো এমন করবো না আফনান, প্রমিস। আমি অফিস আর ব্যক্তিগত জীবনকে আর কখনো এক করে ফেলবো না। আমার কাছে তোমার চেয়ে, আমাদের এই ভালোবাসার চেয়ে বড় আর কিছুই নেই, কিছুই না। আপনার রীতিতার চুলে বিলি কাটতে কাটতে বলে, আমি তো জানি সেটা। আমার সবচেয়ে বড় উপহার তো তুমি নিজেই রিদি। এই কাগজের তারা তো কিছুই না। তারা দুজন অনেকক্ষণ সেভাবেই একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। সে কাগজের তারে ভরা আকাশের নিচে রীতিতার সমস্ত অহংকার, সমস্ত কাঠিন্য গলে গিয়ে একাকার হয়ে গেল। ঠিক তখনই আপনানের ফোনটা বেজে উঠল। তার মা ফোন করেছে। হ্যালো আম্মা। হ্যাপি বার্থডে বাবা। সারাদিন কতবার ফোন দিলাম, ধরলি না কেন? সরি আম্মা, অফিসে একটু ব্যস্ত ছিলাম। থাক, আর অফিসে ব্যস্ততার গল্প শোনাতে হবে না। শোন, আগামী মাসে তোদের বিয়ে 3 বছর পূর্ণ হবে। এবার যখন গ্রামের বাড়িতে আসবি, একা একা আসলে কিন্তু আমি আর ঘরে ঢুকতে দেব না। আমার নাতি বা নাতনির মুখ দেখার জন্য আর কত অপেক্ষা করব? হ্যাঁ, রিদিতা মাকে বলিস তার শাশুড়ি এবার খুব রেগে আছে। রীতিতা কথাটা শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে আপনানের বুক থেকে মুখ লুকানোর চেষ্টা করলো। আচ্ছা আম্মা, তোমার রাগের কথা আমি তাকে জানিয়ে দেব। এখন রাখি। ফোনটা রেখে দিই। আপনার দুষ্টু চোখে রীতিতার দিকে তাকালো। শুনলে তো,
শাশুড়ি মায়ের হুকুম। এবার কিন্তু আর কোনো অজুহাত চলবে না ম্যাডাম। কোম্পানির সিইও হওয়ার আগে তোমাকে কিন্তু আমার বংশের সিইওর মা হতে হবে। চুপ করো, কিসব বলছো? কিসব বলছি মানে? ভাবো তো, আমাদের এই তারাই ভরা আকাশের নিচে যদি আরেকটা ছোট্ট তারা এসে খেলা করে কেমন হবে? আফনান রিদিতার হাতটানি আলতো করে তার পেটের উপর রাখলো। এখানে আমাদের ছোট্ট একটা তারা আসবে, যার হাসিতে আমাদের এই ঘরটা আরো আলোকিত হয়ে উঠবে, যার জন্য আমরা নতুন নতুন গল্প লিখবো, নতুন স্মৃতি তৈরি করব। কি রাজি? আমি তো কবে থেকেই রাজি আফনান। আমি শুধু অপেক্ষা করছিলাম আমার সেই পুরনো আফনান কবে আমার কাছে তার ভালোবাসার আবদার নিয়ে ফিরে আসবে। তাহলে আজকের এই রাতটাকেই আমাদের নতুন গল্পের শুরু হিসেবে লেখা যাক। ঠিক আছে, লেখা যাক, তবে আজ কিন্তু হার মানলে চলবে না। আরে দেখোই না আজ কি হয়, পুরো এশিয়া কাপ টিমের ব্যবস্থা করে ফেলবো। যা দুষ্টু।